নমস্কার, নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিটে আপনাদের সকলকে স্বাগত। আমি রাজু ভট্টাচার্য। আমরা ভারতবর্ষে আগস্ট মাস এলে একটা ডেটের দিকে তাকিয়ে থাকতাম, সেটা হচ্ছে 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। গত 7 দশক ধরে যা আমরা পালন করে আসছি এদেশে, কিন্তু এবার থেকে বোধহয় আগস্ট মাসের দুটো দিকের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, দুটো দিনকে পালন করতে হবে সসম্মানে। একটা 15ই আগস্ট তো আছেই, তার সঙ্গে 23শে আগস্ট। 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম, 23শে আগস্ট আমরা পৌঁছে গেলাম চাঁদের দেশে। সারা দেশ গতকাল, সে স্কুল কলেজ হোক, সাধারণ মানুষ হোক, তারা কিন্তু একেবারে বলা যেতে পারে হৈ হৈ করে রাস্তায় নেমেও তারা কিন্তু আনন্দ উৎসব করেছে। যেরকম আনন্দ উৎসবটা আমরা বেশিরভাগ সময় দেখে এসেছি যখন ভারতীয় ক্রিকেট টিম ম্যাচ জেতে যে মোডে আনন্দ উৎসব হয়, ঠিক সেরকম মোডেই কিন্তু মানুষ রাস্তায় নেমেও উৎসব করেছে, আনন্দ করেছে। গতকালও আমরা নিউজ টাইমে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু তারপরে এই সার্থক ল্যান্ডিংয়ের পর একটা ইউফোরিয়া ছিল, উৎসব ছিল, মানুষ উৎসবের মোডে মেতেছিলেন। এখন বিষয়টা কিছুটা থিতু হয়েছে। ওই ল্যান্ডার বিক্রম যেমন চাঁদের মাটিতে নামবার পর একটা ধুলোর ঝড় উঠেছিল, যার জন্য প্রজ্ঞানকে আরও 4 ঘন্টা ওয়েট করতে হয়েছিল চাঁদের মাটিতে বেরিয়ে আসবার জন্য। সেই ধুলোটা বোধহয় কিছুটা এখন সাবসাইড, যেমন চাঁদের মাটিতে করেছে, আমাদের এখানেও করেছে। তাই আমরা আজকের পোস্ট এডিটে আরও একবার চেষ্টা করব একটু ভালো করে বুঝে নিতে যে এই যে 2008-এ যে শুরু হলো পথ চলা চন্দ্রযান 1-এর মাধ্যমে, তারপর 2019 চন্দ্রযান 2, যেখানে একদম তীরে এসে তরি ডুবেছিল, কোটি কোটি মানুষ কিছুটা নিরাশ হয়েছিলেন। সেবার কিন্তু সফট ল্যান্ডিং করতে পারেনি বিক্রম, হারিয়ে গিয়েছিল চাঁদের বুকে। তারপরে এই তৃতীয়বার একটা উৎকণ্ঠা ছিল মানুষের মধ্যে। গতবার চন্দ্রযান 2-এর সময় যেমন কোটি কোটি মানুষ সারা রাত জেগে তারা তাকিয়েছিলেন, বেশ গভীর রাত অবধি বিষয়টা ছিল, তারপরেও টেনশন ছিল, খোঁজ পাওয়া যাচ্ছে না, আরও বিষয়টা লেংদি হয়েছিল প্রসেস। এবারও কিন্তু আমি দেখেছি গতকাল খেয়াল করে, যখন এই ঘটনা ঘটছে, নিউজ টাইমের পর্দায় লাইভ টেলিকাস্ট চলছে, তখন যে যে লিঙ্কগুলোতে ইসরো বিভিন্ন লিঙ্ক দিয়েছিল যার মাধ্যমে তারা এই লাইভ তারা সম্প্রসারণ করেছে, তাতে এক একটি লিঙ্কে প্রায় 70 লাখ পর্যন্ত এক একটা হাইস্ট পয়েন্টে পৌঁছে গিয়েছিল। এবং অ্যাভারেজে গোটা ওই যে 8 ঘন্টা 45 মিনিট ওদের ট্রান্সমিশনটা হয়েছে, তাতে অ্যাভারেজে প্রায় 40 থেকে 45 লাখ মানুষ কিন্তু লাইভ সেটা দেখেছেন। ফলে বোঝা যাচ্ছে যে গোটা দেশের কাছে একটা এই মহাকাশ বিজ্ঞান নিয়ে, চাঁদ নিয়ে একটা আকর্ষণ তৈরি হয়েছে। তো সেটাকে মাথায় রেখেই আমরা আজকেও আমাদের এই পোস্ট এডিটে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ের একাধিক বিশেষজ্ঞ মানুষকে, যাদের কাছ থেকে আমরা বুঝে নিতে চাইব এই পুরো যাত্রাটার বিষয় এবং আগামী দিনে এই মহাকাশ বিজ্ঞান বা চাঁদ নিয়ে গবেষণায় ভারত কোথায় পৌঁছতে পারে, কি তার থেকে প্রাপ্তি হতে পারে, এই প্রশ্নগুলোই থাকবে আমার আজকের অতিথিদের কাছে। প্রথমেই আমি আলাপ করিয়ে দেবো তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আশিক পাল, প্রফেসর অ্যান্ড এইচওডি, ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, কলকাতা ইউনিভার্সিটি। আমার সাথে রয়েছেন কৌস্তব চৌধুরী, সেক্রেটারি জেনারেল অ্যাস্ট্রোনমি সেন্টার। রয়েছেন রাকেশ মজুমদার, কিউরেটর, বিআইটিএ। আমি প্রথমেই অধ্যাপক পালের কাছে যাব। এই যে গোটা প্রক্রিয়াটা এতগুলো বছরের, 2008 থেকে যার যাত্রা শুরু হয়েছিল, 2023-এ এসে আমরা ল্যান্ড করতে পারলাম, আমরা স্পর্শ করতে পারলাম চাঁদের মাটি। এখন প্রজ্ঞান কাজ করবে 14 দিন ধরে, সেগুলো তো আলোচনায় থাকবে, এই 14 দিনের পরেও হয়তো আমরা আলোচনা করতে পারি। এই 2008 থেকে শুরু করে 23শে আগস্ট 2023, এই পুরো জার্নিটার থেকে আমরা আমাদের দেশ কি পেলাম বা আগামী দিনে কি পেতে পারি, এটা যদি প্রাথমিকভাবে আপনি একটু পর্যালোচনা করেন অধ্যাপক পাল। আজকে সত্যি যে কথাটাই দিয়ে আপনি শুরু করলেন, যে গতকালের যে ইউফোরিয়াটা আমাদের সারা দেশে, এমনকি আমরা হয়তো দেখেছি যে দেশের বাইরেও যেখানে প্রবাসে হয়তো আমাদের ভারতীয়রা রয়েছেন, তারাও উৎসবে মতো একটা আমেজে মেতে উঠেছিলেন, সেটা এখন কিন্তু কিছুটা হলেও হয়তো স্তিমিত হয়েছে। এখন কিন্তু হচ্ছে প্রথম চ্যালেঞ্জটা পার হওয়ার পরে দ্বিতীয় চ্যালেঞ্জের দিকে ইসরো এবং তার যে অনবদ্য সৃষ্টি,
এই বিক্রম এবং প্রজ্ঞান তারা এগিয়ে চলেছে। 2008-এ তখন কিন্তু আমাদের মানে অবজেক্টিভটা চাঁদে ল্যান্ড করা ছিল না। একেবারে। চন্দ্রযান 1 2008-এ সেটা কিন্তু মূলত চাঁদের চারপাশে অরবিট Orbit-এ। করে। তারপরে 2019 সালে চন্দ্রযান 2 সেটা কিন্তু এই সাউথ পোলের মানে লুনার সাউথ পোলের কাছাকাছি তার ল্যান্ড করার কথা ছিল। একেবারে শেষ মুহূর্তে এসে সেখানে এই সফট ল্যান্ডিংটা হয়নি, এবং গতকাল কিন্তু একেবারে শেষ হয়তো মুহূর্ত পর্যন্ত আমরা বলবো কেউ কিন্তু বোধহয় একেবারে 100% শিওর ছিলেন না যে কি হতে চলেছে, কতটা সাকসেস আমরা পেতে পারি। কারণ এই এন্টায়ার সাউথ পোলের কাছাকাছি টেরেনটা কিন্তু আমাদের কাছে একেবারে বলতে পারি অনাবিষ্কৃত, কারণ সেখানে এর আগে পর্যন্ত কখনো কোনো দেশ তার চাঁদের যে মিশন সেখানে ল্যান্ড করার চেষ্টা করেনি। কাজে সেই দিক থেকে ওই যে আমরা গতকাল বারবার বলেছি বা শুনেওছি যে ভেলোসিটিটা এই বিক্রমের প্রায় 1000 গুণ কমিয়ে ফেলতে হচ্ছে শেষ কয়েকশো মিটারের মধ্যে। এইটা একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ সেখানে যেহেতু অ্যাটমসফিয়ার নেই, এই যে রকেট মোটর বা থ্রাস্টার দিয়ে 4টে ইঞ্জিন, তার মধ্যে 2টি বন্ধ করে দেওয়া হয়। সেই 2টি বন্ধ করে দেওয়ার পরেও একেবারে অত্যন্ত স্লোলি আলটিমেটলি গিয়ে কিন্তু বিক্রম ল্যান্ড করে। যদিও বিক্রমের একটা প্রভিশন ছিল যে যদি তার ধরুন যে ভার্টিক্যাল অ্যাক্সিস তার থেকে যদি 10 বা 12 ডিগ্রি টিল্ট হয়ে যেত, তাহলেও সেটা হয়তো একটা স্টেবল অবস্থায় থাকতে পারত। বেশ বেশ। তা এবারের চ্যালেঞ্জটা কোন জায়গায় আগামী দিনগুলিতে? আগামী দিনগুলিতে চ্যালেঞ্জের মধ্যে প্রথমেই যেটা হয়তো নিয়ে খুব বেশি চর্চা হয়নি সেটা হচ্ছে এই যে ল্যান্ডারটি নামলো বিক্রম, তারপরে কিন্তু দেখবেন আমরা প্রত্যেকেই হয়তো একে অপরকে কনগ্র্যাচুলেট করছি, আমরা হয়তো আনন্দ করছি, কিন্তু এই যে র্যাম্পটা খুলে যাবে এবং সেই র্যাম্প দিয়ে এই প্রজ্ঞান চাঁদের মাটিতে আসবে, এটা কিন্তু মানে ইমিডিয়েটলি তার পরের ঘটনা নয়। কারণ সেখানে মনে রাখতে হবে চাঁদের যেহেতু মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি অনেক কম পৃথিবীর তুলনায়, এই বিক্রম ল্যান্ড করার সময় যে ধুলো ওড়ে, সেই ধুলো কিন্তু পৃথিবীতে যত তাড়াতাড়ি সেটা আবার সেটেল করে যায়, চাঁদে কিন্তু সেটা করে না। যার ফলে আমাদের ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ তিনি অবশ্য আগে থেকেই বলেছিলেন যে এটা অন্তত 4-5 ঘন্টা থেকে 1 দিন পর্যন্ত দেরি হতে পারে, তবেই কিন্তু তারা ওই র্যাম্পটি খুলে আমাদের প্রজ্ঞানকে তারা চাঁদে নামার পথটি তার খুলে দেবে। কারণ ওই ধুলোর মধ্যে যদি প্রজ্ঞান নামে, তাহলে তার যে অত্যন্ত সেনসিটিভ ক্যামেরা বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু ড্যামেজ হওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকছে। একেবারেই আমি আসবো অধ্যাপক পাল আপনার কাছে। আমি কৌস্তববাবুর কাছে যাব। কৌস্তববাবু, আগামী 14 দিন আপনারা যারা বিভিন্ন পর্যায়ে মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা আগামী 14 দিন ঠিক কি প্রত্যাশা করছেন প্রজ্ঞানের থেকে, ইসরোর থেকে, যে কি আমরা জানতে পারবো চাঁদ সম্পর্কে নতুন তথ্য? যেমনটা মাস্টারমশাই বললেন, অধ্যাপক পাল বললেন যে এই দক্ষিণের অংশটাতে মানে যদি বলি চাঁদের কুমেরু, এখানে কেউ যায়নি, এখানের সম্বন্ধে বিশেষ কোনো তথ্য নেই। শুধু ভারত তো নয়, বোধহয় গোটা পৃথিবীর বিজ্ঞানীরা, ফিজিক্সের লোকেরা এর দিকে তাকিয়ে আছে। আগামী 14 দিন প্রজ্ঞানের দিকেই তাকিয়ে থাকবে। বেশ, প্রথমে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বিক্রম এবং প্রজ্ঞান দুজনেই কাজ করবে যেখানে নেমেছে সেখানে। প্রজ্ঞান একটু ঘুরবে কারণ তার চাকা আছে, বিক্রম ঘুরবে না। কিন্তু বিক্রম অ্যাকচুয়ালি প্রজ্ঞানের থেকে বেশি কাজ করার জন্য তৈরি হয়েছে, কারণ বিক্রমের সায়েন্স পেলোড মানে বিজ্ঞানের গবেষণা করার যন্ত্রপাতির সংখ্যা বেশি। প্রজ্ঞানের আছে 2টি। প্রজ্ঞান যাবে এবং একটি হচ্ছে আলফা এক্সরে স্পেকট্রোমিটার, আর একটা হচ্ছে লেজার ব্রেকডাউন ইনডিউসড। সুতরাং এই 2টি কাজ ও করবে। এটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন যে নরমাল টার্মে, এই যে আলফা স্পেকট্রোমিটার, এইটা দিয়ে সে কি করবে, কি কাজ? আলফা স্পেকট্রোমিটার হচ্ছে একটা ছোট্ট যন্ত্র প্রজ্ঞানের সাথে লাগানো আছে, যেটা ধরুন কোনো রকের কাছে গেল, একটা ছোট্ট রক পেল, সেখানে যে
ও একটা আলফা বিম এমিট করবে, বেশ। রকটার দিকে আলফা বিম টার্গেট করবে, রশ্মি একটা। রশ্মি, আলফা রশ্মি একটা টার্গেট করবে, করলে তার থেকে যে এক্সরে, ফ্লুরেসেন্ট এক্সরেটা ফিরবে, সেইটাকে স্টাডি করে ও ওটা বুঝতে চেষ্টা মানে ওই করবে। রকটা বোঝা যাবে যে রকটা কি কি খনিজ মিনারেল আছে, গঠন, component কি। মিনারোলজিটা বোঝার চেষ্টা বেশ। করবে। এই একটা, আরেকটা যে লেজার ইনডিউস ব্রেকডাউন, মানে লেজার দিয়ে সেটাকে ব্রেক করে তার মানে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বোঝার চেষ্টা করবে। তেমনি বিক্রমের ভেতরে বেশ কয়েকটি যন্ত্রপাতি আছে, যেমন বলি একটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মুন কোয়েক মাপার। চাঁদে চন্দ্রকম্প হয় কিনা, আমরা তো জানি পৃথিবীতে ভূমিকম্প ভূমিকম্প হয়, হয়। কিন্তু চাঁদের ভেতরটা পৃথিবীর থেকে আলাদা। সুতরাং পৃথিবীর যে অর্থে ভূমিকম্প হয়, চাঁদের কিন্তু সেই অর্থে চন্দ্রকম্প হওয়ার কথা নয়। কিন্তু মনে করুন কোনো বিরাট একটা উল্কা এসে পড়লো, ধূমকেতু এসে পড়লো, তার ফলে কিন্তু একটা ভাইব্রেশন হতে পারে, বা কোনো অজানা কারণেও চাঁদের মাটিতে ভাইব্রেশন হতে পারে, সেইটা রেকর্ড করবে। একটি যন্ত্র রেকর্ড করবে হচ্ছে তার তাপমাত্রা, অঞ্চলের তাপমাত্রা, থার্মোফিজিক্যাল এনভায়রনমেন্ট বলা হয়, সেটা রেকর্ড করবে। একটা রেকর্ড করবে হচ্ছে প্লাজমা, সোলার উইন্ড থেকে, এই যে সূর্যের গা না, সূর্যের গা থেকে অনেক শক্তিশালী কণা প্রতি সেকেন্ডে 400 কিলোমিটার গতিতে ছড়িয়ে পড়ছে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে সৌর বায়ু বা সোলার উইন্ড। পৃথিবীর যেহেতু চুম্বক মণ্ডল আছে, যেটা থেকে কখনো কখনো এই যে যাকে আমরা বলি সৌরঝড়, যেটা থেকে সৌরঝড়, একদম হ্যাঁ, বেশি পরিমাণ ওটা বেরোলে সেটাকে আমরা সৌরঝড় বলি। ওকে ওকে। তাই এই যে কণাগুলি, এগুলো কিন্তু পৃথিবীতে প্রায় ঢুকতে পারে না, কারণ পৃথিবীর চুম্বক মণ্ডল বা ম্যাগনেটোস্ফিয়ার আটকে দেয় বলেই আমরা বেঁচে আছি। কিন্তু কিছু কিছু কণা পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু দিয়ে ঢুকে পড়ে আপার আয়নোস্ফিয়ারে তারা বিক্রিয়া করে রং তৈরি করে, যেটাকে আমরা বলি অরোরা বা মেরুজ্যোতি। কিন্তু একেবারে। চাঁদে যেহেতু বায়ুমণ্ডল নেই এবং ম্যাগনেটোস্ফিয়ার প্রায় নেই বললেই চলে, সেহেতু কণাগুলি কিন্তু ঢুকে পড়ে তারা চাঁদের যে জমি, চাঁদের যে ধুলো আমরা যেটাকে বলছি, যার পোশাকি নাম হচ্ছে রেগোলিথ, তার সাথে ইন্টারঅ্যাক্ট করে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার তৈরি করে। সেই জিনিসগুলোকে মাপার জন্য, সেই প্লাজমাটাকে মাপার জন্য যে টিনাস, ভেরি টিনাস, হালকা থেকে অতি হালকা যে একটা আবরণ মতো রয়েছে, সেটাকে মাপার জন্য একটা যন্ত্র আছে। এরকম বেশ কিছু যন্ত্র রয়েছে বিক্রমের গায়ে। তবে একটা কথা এখানে বলে দিই, আগামী কয়েকদিন কিন্তু আমরা এগুলোর কিন্তু সঠিকভাবে উত্তর পাবো না, এটা কিন্তু বলা দরকার। হয়তো কিছু ছবি দেখতে পাবো তাদের ক্যামেরায় একেবারেই। তোলা, তার কারণ হচ্ছে এই যে ডেটাটা কালেক্ট করবে, এটা কিন্তু ক্লাসিফাইড ডেটা। একেবারেই এটা একেবারেই। কিন্তু দর্শকদের কাছে, পাবলিকের কাছে কিন্তু আগেই আসবে না। যে যে বিজ্ঞানীরা যুক্ত, তারা আগে নিজেরা ডেটাটা তারা হ্যান্ডেল analysis করবেন, গবেষণা করবেন, তার ফলটা কিন্তু আমরা পরে দেখতে পাবো। এবং ফলটাও হয়তো অনেক অংশে, বেশ কিছু অংশ ক্লাসিফাইড থাকবে, কারণ ভারত চাইবে না যতটুকু সে শেয়ার করার, যে আমি করলাম কাজটা, সেটা কেন আমেরিকা না, জানবে, যদি রাশিয়া জানবে, সেই ক্লাসিফাইড ব্যাপার হ্যাঁ, থাকে। কাজটা যদি মানে সেরকম মানে উত্তেজক হয়, সেরকম ভালো হয়, মানে নতুন ধরনের কিছু হয়, তাহলে অবশ্যই শেয়ার করবে। কারণ তাকে তো দেখাতে হবে না যে আমরা এটা পেয়েছি। আমরা যদি এটা দাবি না করতে পারি, তাহলে তো ব্যাপারটা হলো না। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, চাঁদে কিন্তু এর আগে অনেক অভিযান হয়েছে, সুতরাং চাঁদ সম্বন্ধে কিন্তু অনেক কিছু নখদর্পণে জানা, কিন্তু তবুও অনেক কিছু অজানা থেকে যায়। যেমন এই যে ওয়াটার আইসের কথাটা উঠেছে না, যে 2008 সালে চন্দ্রযান এবং তারপরে একদম 3 মাস মধ্যে এলক্রস, নাসার এলক্রস, এরা কিন্তু ওয়াটার মলিকুলসকে ডিটেক্ট করতে পারে চাঁদে। এই ওয়াটার মলিকুলসগুলো অ্যাকচুয়ালি উল্কা বা ধূমকেতুর সাথে উড়ে আসা ওয়াটার মলিকুলস, জল, যেগুলো কিনা চাঁদের দক্ষিণ এবং উত্তর মেরুর দিকে যে গর্তগুলোর মধ্যে কোনোদিন সূর্যের ছায়া পড়ে না, সেই প্রচণ্ড ঠান্ডায়, মানে প্রায় -230 ডিগ্রি সেন্টিগ্রেড বা এরকম ঠান্ডায় সেগুলি বরফ হয়ে আছে। তো সেটা তো আগে থেকেই ছিল, এর আগের এত মিশন হয়েছে তখনও ছিল, কিন্তু দেখুন তখন কিন্তু সেগুলোকে সেইভাবে জানা যায়নি, এখন জানা যাচ্ছে। সুতরাং আগে হয়েছে বলেই এখন সেটা করা বৃথা, সেটা কিন্তু নয়। এমনও হতে পারে যে এমন নতুন কিছু একটা বেরিয়ে এলো যেটা আগের এতগুলো মিশনে আমরা জানতে পারিনি। সুতরাং সেটা বিজ্ঞানীরা গবেষণা করবেন, এবং একটা অংশ থাকে যেটাকে বলে আর্কাইভাল ডেটা, সেই আর্কাইভাল ডেটা পড়ে থাকে। এই যে আপনি বলছিলেন যে দক্ষিণের অংশটাতে এখনো রয়েছে, এখন এই যে যখন বিক্রম নেমেছে, প্রজ্ঞান কাজ করতে শুরু করবে, তখন এই চাঁদের এই অংশটাতে, দক্ষিণের এই অংশটাতে, এখানে এখন অ্যাটমসফিয়ার কীরকম, টেম্পারেচার কীরকম? এখন চাঁদের যে জায়গাটা নেমেছে বিক্রম, সেটা হচ্ছে 69.3 সাউথ এবং 32 ডিগ্রি ইস্ট। এই জায়গাটায়
দক্ষিণ মেরু বুঝতেই পারছেন আপনারা যে দক্ষিণ মেরু 90 ডিগ্রি, তার থেকে কিছুটা ওপরে। এখানে এখন টেম্পারেচার কিরকম? এইখানে সূর্য কিন্তু লো অ্যাঙ্গেলে আছে। ওকে, লো অ্যাঙ্গেলে আছে বলে মানে চাঁদের ব্যাপারটা আগে একটু বলা দরকার। চাঁদে যেহেতু বাতাস নেই, টেম্পারেচারটা কিন্তু এক্সট্রিম হয়। যেখানে সূর্যের আলো সরাসরি পড়ে সেখানে কিন্তু তাপমাত্রা প্রচণ্ড গরম হয়ে যায়, মানে 100 ডিগ্রির ওপরে উঠে যায়। আর যেখানে সূর্যের আলো নেই, মানে পাশেই হয়তো ছায়া, সেখানে কিন্তু হুড়ুর করে তাপমাত্রা নেমে যায় এবং তাপমাত্রা কিন্তু -180 নিচে চলে আসে। এরকম একটা কন্ট্রাস্ট। যে গ্রিন হাউস এফেক্টটা বলে সেইটাই তো নেই, একদম নেই, গ্রিন হাউস এফেক্ট একদম নেই, যেহেতু অ্যাটমসফিয়ারটা নেই। একেবারে। একটু রেডিয়েশন বা একটু এতে হয়, কিন্তু এইবারে এই যে জায়গাটায় নেমেছে, এখানে সান যেহেতু লো অ্যাঙ্গেলে আছে, কিন্তু লো অ্যাঙ্গেলে থাকলেও টেম্পারেচারটা কিন্তু বেশিই থাকবে, কারণ পৃথিবীতে লো অ্যাঙ্গেলে থাকলে কিন্তু অ্যাটমসফিয়ারের জন্য টেম্পারেচার ড্রপ করে যায়। আমরা দেখি সকাল সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু এটা আচ্ছা, কিন্তু এই যে চাঁদে হয় না। আপনি যে ওয়াটার মলিকুলের কথা বললেন, এই ওয়াটার মলিকুল যেটা আপনি বলছেন যে উল্কার মাধ্যমে এসে থাকতে পারে, এবার এই যে মঙ্গলেও আমরা দেখেছি বা শুনেছি যে একটা জল খোঁজার প্রচেষ্টা, কারণ মানুষ সে এখন আর এক মানুষ আরেক মানুষকে চিনে গেছে, এক দেশ আরেক দেশকে চিনে গেছে। হলিউড বেশিরভাগ ছবি তৈরি করে, মারামারিটা করে, এখন আর মানুষের সাথে করে না, সে করে এক্সট্রা টেরিস্টেরিয়াল বস্তুর সঙ্গে মারামারি করে, সমস্ত সাইফাই ছবি তৈরি হয়। এখানে যে মঙ্গলে জল থাকলে জীবন থাকতে পারে এরকম একটা কথা বলা হয়, আর এখানে আপনি বলছেন যে চাঁদে যে ওয়াটার মলিকুলগুলো সেগুলো উল্কার থেকে, ফলে চাঁদে জীবন থাকতে পারে এরকম কোনো প্রত্যাশা করবার কোনো মতো তো কোনো জায়গা নেই নাকি? না, এখন অবধি যা কিছু আমাদের কোনো কারণ মঙ্গলের অ্যাটমসফিয়ার আর চাঁদের এনভায়রনমেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট, একদম আলাদা। এবং টেম্পারেচারের যে মঙ্গলের মধ্যে কিন্তু একটা আবহাওয়া মণ্ডল আছে এবং কিছুটা টেম্পারেচারও আছে, কারণ মঙ্গলে যখন গ্রীষ্মকাল হয় তখন তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির ওপর উঠে যায়, যেটা কিনা আমাদের এখানে শীতকালের মতো। সুতরাং একটা টেম্পারেচার আছে, একটা এনভায়রনমেন্ট আছে। চাঁদে কিন্তু সেটা নেই। সুতরাং বরফ থাকলেও প্রাণ থাকার কিন্তু সম্ভাবনা চাঁদের জিরো, সম্ভাবনা জিরো। আমি রাকেশ বাবুর কাছে যাবো, রাকেশ মজুমদার, কিউরেটর, বিআইটিএম। আমি রাকেশ আপনার থেকে বুঝবার চেষ্টা করব যে বারবার এই যে দক্ষিণ মেরু কথা হচ্ছে, যে অঞ্চল একেবারেই অজানা, যেখানে এখনো পর্যন্ত মানুষের কথা তো হচ্ছে না, মানে মানুষের পাঠানো কোনো বস্তু তারই পদার্পণ ঘটেনি। চীন ব্যর্থ হলো কিছুদিন আগে, আমরা ওর কাছাকাছি 2019-এ নামতে গিয়ে ব্যর্থ হয়েছি। আমি যেটুকু পড়েছি বিভিন্ন এতে যে সেও ব্যর্থ হয়েছে। আমি যেটুকু পড়েছি যে বেশিরভাগ যে পদার্পণগুলো মানুষেরও যেটা হয়েছিল নীল আর্মস্ট্রংগুলো ইকুয়েটরের আশেপাশে হয়েছিল। কেন বেশি করে ইকুয়েটরের কাছটাকে বেছে নেওয়া হয়, এবং ভারত এই চেষ্টাটা দক্ষিণের কেন শুরু করলো যে আমি নামবো প্রথম, এরকম কারণে যে আর না ওখানের কিছু জানি না, ওখানের ব্যাপারটা জেনে আসি, নাকি কোনো স্পেসিফিক ব্যাপার রয়েছে যে দক্ষিণে নামলে আমি স্পেসিফিক কতগুলো জিনিস চাঁদ সম্পর্কে জানতে পারবো? অর্থাৎ দক্ষিণ কেন? এই 3 ভাগে বিভক্ত করলাম এই প্রশ্ন। দক্ষিণ কেন, মূল প্রশ্নটা। দুটো জিনিস বুঝতে হবে। চাঁদের এই যে অভিযানগুলো 1959 থেকে যখন শুরু হয়, এটা একটা কোল্ড ওয়ার ছিল আমেরিকার সঙ্গে রাশিয়ার, যে কে আগে চাঁদে যেতে পারবে এবং কে পৌঁছাতে পারবে। তো মোর অর লেস এটা টেকনোলজিক্যাল ডেমনস্ট্রেশনের পর্যায়ে ছিল। এবং তার আগে রাশিয়া একটা জায়গায় টপকে দিয়েছিল আমেরিকাকে, ইউরি গ্যাগারিনকে প্রথম মহাকাশে পাঠিয়ে। তো সেই ব্যাপারটা ছিল, সেই তাড়াহুড়োটা ছিল যে কে আগে চাঁদে যেতে পারবে, সে কে আগে সেই পদার্পণ করতে পারবে, সেই ব্যাপারগুলো ছিল। কিন্তু যদি ভেবে দেখা হয় তাহলে বোঝাই যাবে যে কথাটা এর আগে আলোচনা একটু করা হলো, যে চাঁদের কিন্তু উত্তর এবং দক্ষিণ মেরু, সেখানে কিন্তু সূর্য খুব কম অ্যাঙ্গেলে পড়ে, সুতরাং খুব কম টেম্পারেচার। আর উল্কাপিণ্ড যে আসে সেটাও আমরা জানি। সুতরাং বিজ্ঞানীদের মধ্যে অনেক থিওরি ছিল যে সেখানে একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে জলের, আর কিছু কিছু থাকে আননোন, আমরা জানি না, সেখানে গেলেই জানতে পারবো। সুতরাং ইকুয়েটরের কাছে সেগুলো জানা ছিল, সেখানে মানুষ পদার্পণ করেছে, সেখান থেকে ম্যাটেরিয়ালস, সেখানকার যথেষ্ট তথ্য আছে, ম্যাটেরিয়ালস নিয়েও আনা হয়েছে। তো বিজ্ঞানের খোঁজ বরাবরই হয় নতুন কিছু খোঁজের জন্য। তো সেটা আর যখন আমাদের বিজ্ঞান সর্বক্ষণই আনচার্টেড টেরিটরিতে ঢুকতে চায়, একদম, আর সেটা আরো বেশি করে দক্ষিণ মেরুকে টার্গেট করা হয়। ঠিক 2009-এর 23শে সেপ্টেম্বর সায়েন্স ম্যাগাজিনে যখন প্রকাশিত হয়, নাসা প্রকাশিত করে যে জলের খোঁজ পাওয়া গেছে, মুন মিনারোলজিক্যাল ম্যাপ আর M3
দিয়ে, এবং ইসরো তার পরের দিন 24শে সেপ্টেম্বর পর 25শে সেপ্টেম্বর 2009 তখন ইসরো বলে মুন ইম্প্যাক্ট প্রোব, সেটা MIP যন্ত্র থেকে অলরেডি সেই ডেটাটা ইসরোর কাছে ছিল এবং মুন মিনারজিক্যাল ম্যাপার থেকে সেটা কনফার্মেশনের ওয়েট করছিল ইসরো। তো এই কনফার্মেশন যখন জলের খোঁজ পাওয়া গেল তখনই কিন্তু একটা শুরু হয় যে ওখানে যেতে হবে এবং জলটা যে আছে সেটা কতটা পরিমাণে আসছে সেটাও দেখতে হবে। এবং আমাদের এটা একটা বলে রাখি, এই যে এটাই যে আমরা পৌঁছে গেছি, এই রেস শেষ হলো সেটা কিন্তু নয়, এটা শুরু। এরপর লুপেক্স আছে, লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন, সেটা আমরা জাপানের সঙ্গে কোলাবোরেশন করে আমরা সেখানে রোভার এবং ল্যান্ডার পাঠাতে চলেছি। এবং শুধু যে জল আছে সেটাই জানা নয়, তখন আমরা এটাও জেনে যাব কতটা জল আছে। এবং ও কিন্তু প্রায় 1.5 কিলোমিটার ভেতরে যন্ত্র পাঠিয়ে। আচ্ছা, আমি ধরুন আমি যদি একদম লেম্যানের মতো যদি একটা প্রশ্ন করি, এটা জেনে কি হবে? ওই জলটা কি, কতটা আছে, এটা জেনে বিজ্ঞানের, আপনি বলবেন বিজ্ঞান তো অজানাকে জানারই একটা প্রথম নাম, কিন্তু তার সব জানারই তো একটা ইম্প্যাক্ট থাকে। অবশ্যই। এই ইম্প্যাক্টটা কি ঘটে? হ্যাঁ, তো দেখুন, এখন যেরকম আমরা ফোনে কথা বলছি সেটা এককালে ছিল একটা কল্পনা, একটা সায়েন্স ফিকশন এককালে ছিল, সেটা এখন বাস্তব। তো সেরকমই শুধু যে জানার চেষ্টাতে আমরা চাঁদে যাচ্ছি তা নয়, এখন আর ব্যাপারটা সেরকম জায়গায় শুধু দাঁড়িয়ে নেই। আরও অনেকগুলো রয়েছে যেগুলো এখন কল্পনা মনে হতে পারে কিন্তু ভবিষ্যতে সেটাও বাস্তবে পরিণত হতেই পারে। যেরকম রয়েছে সেখানে আমাদের একটা কলোনি গড়ার পরিকল্পনা, কারণ আমরা তো আমাদের পরিবেশ দূষিত করে চলেছি এবং আমাদের রিসোর্সেস শেষ করে চলেছি, সুতরাং একটা অল্টারনেট জায়গা। আর একটা জিনিস বলবো যে শুধু অল্টারনেট জায়গা সেটার জন্যই নয়, বিভিন্ন স্পেস প্রোগ্রামের জন্য, যেরকম একটা রেডিও অ্যান্টেনা আমি ধরুন চাঁদে করলাম, তো তার ফলে যেটা এখানে যে রেডিও ডিস্টারবেন্সগুলো হয়, এখানে যেটা কন্টামিনেশন হয় সেটা কিন্তু চাঁদে হবে না। বা আমি যদি একটা টেলিস্কোপ ওখানে বসাতে পারি, যেহেতু ওখানে বায়ুর ব্যাপারটা নেই, সুতরাং ইউভি এক্স-রে সবকিছুই অ্যাভেলেবেল, সেই ওয়েভলেংথে রিসার্চও করা যাবে, বা ওটাকে বেস করে অন্য প্ল্যানেটে মিশন সেটাও করা যেতে পারে। আর জল থাকলেই একটা হাইড্রোজেন অক্সিজেনকে আমি যদি জল থেকে ভেঙে সেটাকে ফুয়েল হিসাবে ইউজ করি, তারও একটা সম্ভাবনা থেকে যায়, সেটাও করতে পারি। তার সঙ্গে সেখানে হিলিয়াম 3 কথা বলা হচ্ছে, হিলিয়াম 3 যেটা কিনা যদি বলা হচ্ছে 1.5 কিলো পরিমাণে পাওয়া যায়, সেটা যদি আনা যেতে পারে কোনোভাবে, তাহলে কিন্তু সেটা আমাদের ভারতবর্ষের 1 বছরের পুরো এনার্জি বাজেটকে সম্পূর্ণ করতে সক্ষম। এবং সেই হিলিয়াম 3 পুরো নিউক্লিয়ার ওয়েস্ট কোনো কিছু প্রডিউস করে না, বলা হচ্ছে এটা আপনার বাড়ির পাশে যদি প্রডিউস করা হয় আপনি কিন্তু পুরোপুরি সেফ আপনার বাড়িতে। তো এরকম একটা ব্যাপার। এবং এই কারণেই উত্তর মেরু দক্ষিণ মেরু চাঁদের এত ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে। এবং লুপেক্সের কথা যেটা বলছিলাম, ও কিন্তু 1.5 কিলোমিটার ভেতরে খনন করে গিয়ে সেখানে কিন্তু এই মেজারমেন্টগুলো করবে। তো ভবিষ্যতে 2024 না হলেও 2025-26-এর মধ্যে কিন্তু এই লুপেক্স প্রোগ্রামটা জাপানের সঙ্গে প্ল্যান করে করা হচ্ছে, সেখানে জাপান আর ইন্ডিয়ার কোলাবোরেশনে করা হবে। তো সেটার অনেকটা নির্ভর করবে তার প্ল্যানিংটা, এই আমরা রোভার এবং বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের ডেটা কিভাবে আসছে তার অনুপাতে। তো সেটা রয়েছে। একেবারে আমি অধ্যাপক পালের কাছে যাব। আরেকটা জিনিস আমি সাধারণ মানুষের জন্য বুঝতে চেষ্টা করব, এই যে চাঁদ নিয়ে যে রেস একটা বড় দেশগুলোর মধ্যে শুরু হয়েছে, লাগাতার প্রচেষ্টা, আমরা 2008 সাল থেকে প্রচেষ্টা করছি, যেটা আমি কিছুটা রাকেশের কাছ থেকে বুঝতে চাইছিলাম যে কেন এই জলটা দিয়ে কি হবে। স্যার যে জলের কথা বলছিলেন, ও কলোনি, এগুলো কথা বলেছে। সত্যিই তো যারা আমরা সাধারণ মানুষ, আমাদের কল্পনায় যেগুলো আসে না, আপনারা যারা বিষয়টার সঙ্গে অনেক জড়িত আছেন, আপনারা অনেক এগিয়ে দেখতে পারেন সেটা কিভাবে ফিজিবল হতে পারে, তার দিকে একটা প্রচেষ্টা থাকে। তো আমি একটা কথা বলছি যে এইরকম এই যে খনিজের কথাটা বারবার আসছে, যে মিনারেলসকে সে খতিয়ে দেখবে কি মিনারেলস আছে, কম্পোজিশন কি, অমুক কি। এখন আজকের দিনে খনিজের তো প্রবল ব্যবহার, সে শক্তির থেকে শুরু করে ইলেকট্রনিক্সের, প্রচুর গ্যাজেটসের ব্যবহারেও কিছু কিছু খনিজের প্রয়োগ হয়ে থাকে বলে শুনতে পাই, পড়ি এদিক ওদিকে। এরকম কি কোনো সম্ভাবনা আছে যে এমন কোনো খনিজ যা হয়তো মনুষ্য সভ্যতাকে পাল্টে দিতে পারে, অন্য জায়গায় নিয়ে যেতে পারে? আমরা তো সেই অতীত থেকে শুনে এসেছি, ইতিহাসে পড়েছি, তাম্রযুগ, লৌহ যুগ হতে হতে এই যুগগুলোই তো মানুষের সভ্যতাকে চেঞ্জ করেছে, মানুষ লোহার ব্যবহার শিখেছে, তামার। এমন কোনো খনিজ কি হতে পারে, আমি হয়তো একদম লেমেনের মতো প্রশ্ন করছি, যা
আমরা জানিই না, পৃথিবীতে পাওয়াই যায় না, চাঁদে পাওয়া গেল যা মানুষের সভ্যতাকে, এবার সেটাকে কিভাবে নিয়ে আসবো, অমুক আসবো 100 বছর বাদে কোথায় দাঁড়াবে আমরা তো কিছুই জানি না, কিন্তু এমন কোনো খনিজের সন্ধান পাওয়া গেল, এমন কোনো কম্পোজিশন যা আমাদের জানাই ছিল না, এমনটা কি হওয়ার কোনো চান্স আছে? দেখুন, এই কল্পবিজ্ঞানের কথা নিয়ে তো আমরা শুরু করলাম এই প্রশ্নটা। তা এখানে মনে রাখতে হবে যে এই যে স্পেস রেস বলুন বা ধরুন 1970 থেকে যে মোটামুটি অ্যাপোলো মিশনগুলো হয়েছিল, একেবারেই সেখান থেকে কিন্তু আমাদের বিক্রম সারাভাইয়ের যে ভিশন ছিল সেটা কিন্তু অনেকটা আলাদা। মানে একটু জাস্ট আমি ইতিহাসটা বলি শিওর। যে 1945-এ প্রথম একজন ব্রিটিশ সায়েন্স ফিকশন অথার আর্থার ক্লার্ক, তিনি একটি বই লেখেন 2001 আ স্পেস ওডিসি। 1945-এ বসে উনি লিখছেন, তাতে তিনি প্রথম বলেন, পরে সেটা স্ট্যানলি কুব্রিক ছবিও বানিয়েছিল, যে তাতে তিনি প্রথম বলেন যে আমরা যদি পৃথিবীর সারফেস থেকে মোটামুটি 36,000 কিলোমিটার ওপরে 3টি আর্টিফিশিয়াল অবজেক্ট রাখতে পারি, উনি তাদের স্যাটেলাইট বলতেন না, বলেননি, বলেছেন এক্সট্রা টেরেস্ট্রিয়াল রিলে, তার মাধ্যমে আমরা সারা পৃথিবীতে যেন একটা গ্লোবাল কাভারেজ করতে পারবো। আজকে আমরা যেটা হয়তো দেখছি যে কিছুটা হলেও এই স্টারলিংক বা ইয়ন মাস্কের যে কোম্পানি, তারা যা করার চেষ্টা করছে। অর্থাৎ 1945-এ উনি যেটা বলেছেন তখনও কিন্তু মানে সাধারণ মানুষের হয়তো সেটা কল্পবিজ্ঞান মনে হয় একেবারে, কারণ 1957-র 4 অক্টোবর রাশিয়া, সেখানেও কিন্তু সে হয়তো আমেরিকার আগে স্পুটনিক 1 লঞ্চ করে। সেই যে শুরু হলো 1957-এ, 1958-এ গিয়ে ইউএসএ কিন্তু অত্যন্ত তড়িঘড়ি একটি স্যাটেলাইট লঞ্চ করে, যার নাম দেয় ওরা স্কোর, সিগন্যাল কমিউনিকেশন থ্রু অরবাইটিং রিলে ইকুইপমেন্ট। এটার ডিজাইনটা ওরা এত তড়িঘড়ি করে করেছিল যে ন্যাচারালি সেটা খুব একটা এফিশিয়েন্ট সিস্টেম ছিল না। তার ব্যাটারিটা মাত্র কিছুদিন, হয়তো 27 থেকে 30 দিন সেটা অরবিটে ছিল, তারপর সেটা ফেল করে। এবং সেই স্যাটেলাইটে যে ইনফরমেশান তারা ট্রান্সমিট করতো সেটা হচ্ছে প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের একটি টেপ মেসেজ। পরবর্তীকালে 1970-তে কিন্তু অ্যাপোলো মিশন, সেটা কিন্তু শুধু যে গবেষণার জন্য তারা ব্যবহার করেছিলেন তা কিন্তু নয়, সেখানে তখন যেহেতু স্পেস রেস বা কোল্ড ওয়ার অলরেডি শুরু হয়ে গেছে, তাদের কিন্তু উদ্দেশ্য ছিল যে চাঁদে বেশি পরিমাণে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো, যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম, এগুলো পাওয়া যায় কিনা বেশি পরিমাণে, যাতে তারা নিয়ে এসে এখানে হয়তো নিউক্লিয়ার ওয়েপেন তারা তৈরি করতে পারেন। কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়, চাঁদে অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু পাওয়া যায় না। পরবর্তীকালে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই যে চাঁদে খনিজ কি সম্পদ পাওয়া যেতে পারে, বা আমরা এই যে চাঁদে গেলাম, কেন গেলাম, 2008 থেকে শুরু করে তার 15 বছর বাদে আমরা ধরুন গতকাল যে ল্যান্ড করলাম, এর একটা লং টার্ম গোল কিন্তু আছে, যেটা ডক্টর রাকেশ মজুমদার অলরেডি কিছুটা হয়তো বললেন, যে আমাদের একটা হিউম্যান সেটেলমেন্ট, পৃথিবীর রিসোর্স কিন্তু আমরা অনেকটাই প্রায় শেষ করে এনেছি। এখন কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব বর্তাবে, যে সেটা চাঁদেই হোক বা মার্সে হোক, ভেনাসে হোক। মানে ভেনাসটা কিন্তু আমি এখানে একটু জাস্ট উল্লেখ করে রাখি, আমরা মার্স নিয়ে অনেক কিছু একটা মিথ বা আমাদের একটা মিস্টিসিজম আছে, হ্যাঁ, কিন্তু ভেনাসে অ্যাকচুয়ালি তার সারফেস থেকে 40 বা 50 কিলোমিটার উচ্চতায়, সেখানে কিন্তু যে টেম্পারেচার এবং প্রেশার, সেটা প্রায় পৃথিবীতে সারফেসে আমরা যা পাই তা ভেনাসের সারফেসে নয়, 40 বা 50 কিলোমিটার ওপরে। কাজেই সেই হাইটে আমরা যদি একটা স্পেস স্টেশন করতে পারি কখনো ভবিষ্যতে, সেটা কিন্তু মানুষের একটা বাসোপযোগ্য জায়গা হতে পারে। কিন্তু মার্স নিয়ে যতটা শুনতে পাই বিভিন্ন দেশগুলোর মধ্যে কথাবার্তা, ভেনাস নিয়েও কি ততটা রয়েছে কথাবার্তা? মানে আমেরিকা, রাশিয়া, চায়না, এরা কি ভেনাস নিয়ে এই খতিয়ে দেখছে এই পরিস্থিতিটার কথা যেটা আপনি বলছেন? ভেনাসের এই তথ্যটি ধরুন, এটা তো সায়েন্টিফিক্যালি অলরেডি প্রুভেন, কাজেই সেটা কিন্তু কোনো দ্বিমত নেই যে ভেনাসে 40। সে তো বটে, আমি বলছি না, এইটাকে আরো খতিয়ে দেখার জন্য ওরা কি কোনো মিশন নিচ্ছে, মানে আগামী দিনে ভেনাসে আরো মিশন পাঠানোর জন্য? ভেনাসের মিশন ধরুন, আমাদের যেটা ইসরোরই একটা প্রোগ্রাম আছে, তারা হয়তো প্ল্যান করছে
চায়না এবং রাশিয়া বা ধরুন অন্যান্য ইউএস, তারা নিশ্চয়ই এই ধরনের মিশন আছে। আমার এই মুহূর্তে সঠিক সেটা জানা নেই। চাঁদে কিন্তু এই যে আমরা সাউথ পোলের কাছাকাছি জায়গাটা বেছে নিয়েছি, চাঁদের যেহেতু গ্র্যাভিটি কম, তার ফলে আমরা জানি যে আমরা যখন পৃথিবী থেকে কোনো একটি হয়তো স্পেস শাটলকে লঞ্চ করি, যে এনার্জি লাগবে হিউজ এনার্জি লাগে, প্রথম সেটা লাগবে না 40 চাঁদ থেকে থেকে। 50 কিলোমিটার, সেটা কিন্তু ওখানে লাগবে না। প্লাস এই যে রেডিও টেলিস্কোপ বা রেডিও অ্যাস্ট্রোনমি ডিপ স্পেস প্রোব করার জন্য, সেটা আমাদের পৃথিবীর সারফেসে কিন্তু যে কন্টামিনেশন হয় রেডিও সিগন্যালের, কারণ আমাদের অ্যাটমসফিয়ার মাত্র দুটো ব্যান্ডে ট্রান্সপ্যারেন্ট, একটা হচ্ছে অপটিক্যাল উইন্ডো বলা হয়, একটা রেডিও উইন্ডো। কিন্তু চাঁদে সেখানে অ্যাটমসফিয়ারটা প্রায় নেই বললেই চলে, কাজেই সেখানে কিন্তু এন্টায়ার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যেটাকে বলে, সেটা কিন্তু পুরোটাই আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে এবং উইদাউট এনি কাইন্ড অফ কন্টামিনেশন আমরা করতে পারি। এমনকি বিজ্ঞানীরা এটাও হয়তো বলেন যে চাঁদে কিন্তু যেটা ডার্ক সাইড, চাঁদের একটা দিকই তো আমরা দেখতে পাই, তার যে ডার্ক দিকটা আলো সাইডটা, সেইখানে যদি আপনি রেডিও টেলিস্কোপ বসাতে পারেন তাহলে আরও ভালো, কারণ সেখানে সোলার ইন্টারফিয়ারেন্সটাও কাজ করবে না। কাজে এগুলো কিন্তু সবই আজকে ধরুন দাঁড়িয়ে কল্পবিজ্ঞানের মতো মনে হচ্ছে। শোনালেও এটা কিন্তু একটা নিশ্চয়ই আমার মনে হয় যারা পলিসি মেকার বা তাদের কাছে একটা লং টার্ম গোল নিশ্চয়ই আছে। শুধু চাঁদে গেলাম, বিক্রম ল্যান্ড করলো, প্রজ্ঞান কিছুটা ঘুরলো, ডেটা পাঠালো, এটাই হয়তো এই জায়গাতেই হয়তো আমাদের সীমাবদ্ধতাটা কিন্তু আগামী দিনে আরো মিশন হবে, সমস্ত জায়গাগুলো একসাথে আসবে এবং নিশ্চিতভাবে আপনি যে কথা বলছিলেন যে আজ যেটাকে কল্পবিজ্ঞান বলে মনে হতে পারে, যেটা থেকে ও চাঁদে গিয়ে চাঁদের থেকে রকেট যাবে, আমাদের এখন প্রশ্ন, আমরা যারা সাধারণ মানুষ, যে রকেটটাকে কে চাঁদে নিয়ে যাবে, সেই রকেটটা যাবে, তাকে নিয়ে যেতে হবে, এত রকেটের ভেতর কি আরেকটা রকেটের কম্পোনেন্ট, সেগুলো নিয়ে যাওয়া সম্ভব, সেগুলো আমাদের কাছে অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু যারা এই ফিল্ডের চ্যাম্পিয়ন্স তারা তো দেখাচ্ছেন, গতকাল দেখিয়েছেন একটা ম্যাজিক, তারা আগামী দিনে আবার দেখাবেন। কিন্তু কৌস্তববাবু, একটা কথা আছে আমাদের বাংলায় যে বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস দেখাচ্ছিস, কিন্তু ভারত তারা কিন্তু এই পুরো রেসটায়, যে রেসের গল্পটা অধ্যাপক পল বলছিলেন, সেই রেসটা আমরা অনেক পরে শুরু করেছি, কিন্তু পরে শুরু করেও কিন্তু আমরা একটা জায়গাতে পৌঁছেছি যা কিন্তু আজকে গোটা পৃথিবী কুর্নিশ করছে, যে দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পৌঁছানো। এবং শুধু সেটা তা নয়, আমরা কিন্তু আরও একটা জিনিস দেখিয়েছি যে আজকে হলিউড বা ইভেন দক্ষিণে এক একখানা ছবি তৈরি হচ্ছে জিএফএক্স ত্যান দিয়ে, তাতে যে পয়সা খরচা হয় তার চেয়ে কম পয়সায় কিন্তু আমরা করে দেখাতে পেরেছি। অর্থাৎ আগে যে একটা ব্যাপার ছিল যে আমার কাছে লোক রয়েছে, আমার কাছে ব্রেন রয়েছে, কিন্তু পয়সার অভাবে অনেক কিছু হচ্ছে না, সেখানটা বোধহয় এটা একটা আমাদের এই মিশন চন্দ্রযান একটা পাথ ব্রেকিং। একদম কম পয়সায় হয়েছে, সেটা একটা বিশেষ করে এই ব্যাপারটা উন্নয়নশীল দেশ যারা আছে না, তাদেরকে একটা স্বপ্ন তাদের দেখাবে। ক্ষেত্রে বিরাট একটা একদম। মানে ইন্সপিরেশনের কাজ একদম করবে। একদম অনেক উন্নয়নশীল দেশ আছে যারা ওই একই কারণে আটকে আছে, তাদের কাছে ব্রেন হয়তো আছে, ব্রেন আছে, ব্রেন অনেক দেশেরই আছে, অবভিয়াসলি, বা অনেকে সহায়তা নিয়েও করতে পারে, কিন্তু ওই টাকা নেই বলে তারা হয়তো হতাশ হয়ে বসে আছে। সুতরাং সেটা তাদের ক্ষেত্রে একটা বিরাট এটা ইন্সপিরেশন। কিভাবে সম্ভব হলো? মোর ইনোভেটিভ আইডিয়া যে আমার নেই, কিন্তু তাও আমাকে এটাকে জয় করতে হবে। দেখুন, এটা দুটোভাবে সম্ভব হয়েছে। একটা হচ্ছে এই চন্দ্রযান 3 পুরো ব্যাপারটার মধ্যেই বেশ কিছু কিন্তু নিজস্ব অংশ আছে ভারতের। কেমন অনেকটা নিজস্ব অংশ আছে, মানে আগের যে মিশনগুলো হতো বা যা হতো তাতে কিন্তু আমরা বেশিভাবে বিদেশি যন্ত্রপাতির কাছে নির্ভরশীল ছিলাম। এবার তো শুনলাম ভেল হ্যাল এদের বাইরে গোদরেজের মতো সংস্থাও নাকি জড়িত ছিল, অনেক এখানে প্রাইভেট কম্পোনেন্ট প্লেয়ার্স দিয়েছে, আছে, প্রাইভেট প্লেয়ার্স, প্রাইভেট গোদরেজ এরোস্পেস আছে, অনেক প্রাইভেট প্লেয়ার্স আছে, এদের অনেকটা নিজেরা করেছে বলেই পয়সা দেওয়ারটা কমে গেছে, কিছুটা আত্মনির্ভরের মতো, কিছুটা তো বাজেট কাট করাই গেছে। তাছাড়াও আরেকটা ব্যাপার আছে, সেটা একটু বলা দরকার। দেখুন, এই পয়সার ব্যাপারটা না আমরা করেছি একটা বাজেটে, কিন্তু এর চেয়ে বেশি বাজেটে কি হতো না? হতো। আমি আরও 2টো যন্ত্র লাগাতাম বিক্রমের গায়ে, তাহলেই দাম বাড়তো। আরও 3টে লাগাতাম, আরও একটা বেশি এক্সপেরিমেন্ট করতাম। আমরা যেহেতু একদম প্রথম করছি সেহেতু করিনি, কিন্তু পরের বারের মিশনগুলোতে কিন্তু এগুলো হবে। কারণ একটা করে এত যন্ত্রপাতি লাগিয়ে এত দামি একটা স্পেসক্রাফটকে পাঠালাম, তারপর সেটা নষ্ট হয়ে গেল, তাহলে তো পুরোই লস, কারণ আমাদের তো সে তো অভিজ্ঞতা নেই। আমরা সম্প্রতি দেখলাম লুনা 25, রসকসমসের মতো ভেটারান, যারা একদম ভেটারান, প্রথম দিক থেকে মুন এক্সপ্লোরেশনে যুক্ত, তারা তো নষ্ট হয়ে গেল। এবং ওদেরটা কিন্তু আমাদের চেয়ে কিন্তু কস্টলি অরবাইটার ছিল এবং ল্যান্ডার ছিল, ওটা আরও দামি ছিল, অনেক যন্ত্রপাতি বেশি ছিল, কিন্তু সবটাই নষ্ট হয়ে গেল। সুতরাং প্রথম দিকে ইসরো এতটা রিস্ক নিতে চায়নি।
প্রথমটা দেখতে চেয়েছে এটা একটা টেকনোলজি ডেমনস্ট্রেশন, যে আমরা পারি। সুতরাং আমরা পারলাম, এবার যে কটা যন্ত্রপাতি গেছে সেই অনুযায়ী কাজ হবে। পরবর্তী মিশনগুলো সেগুলোতে আরও অনেক শক্তিশালী যন্ত্রপাতি দিয়ে, আরও বেশি বাজেট দিয়ে হবে। সেইভাবেই সমস্ত পৃথিবীর সব দেশেরই স্পেস এক্সপ্লোরেশন এইভাবেই হয়। একেবারেই। এখানে একটা জিনিস হ্যাঁ, যোগ করতে চাইবো, যে আমরা যে দেখলাম 40 দিন প্রায় লেগে গেল আমাদের। আপনি বলছিলেন না এই কথাটা, যে কি আলাদা, যার কারণে আমরা এটা সফল হতে পেরেছি এইভাবে এত কম পয়সায়। তার একটা কারণ এটা রকেট টেকনোলজি। হ্যাঁ, আমরা এটা যদি রাশিয়ার যদি জ্বালানির পেছনে কম পয়সা খরচ করে আমরা অরবিট করেছি পৃথিবীর চারিদিকে, এবং গ্র্যাভিটেশনকে ইউজ করেছি, এবং একইভাবে চাঁদে পৌঁছে গেছি, এবং চাঁদে পৌঁছে গিয়ে সেখানেও আস্তে আস্তে অরবিট কম করেছি। এই পুরো ব্যাপারটা 40 দিন সময় লাগিয়েছে। কিন্তু আমরা যেটা করতে পেরেছি, আমাদের এই যে আপনি যেটা বলছিলেন বাজেট কম করার কথা, সেটা কিন্তু আমরা করতে পেরেছি। তো এই ইনোভেটিভ আইডিয়াগুলো, এগুলো এর পেছনে জড়িয়ে রয়েছে। আচ্ছা, আমি একটা আবার ওই লেম্যানের মতো একটা জিনিস রাকেশ বুঝতে চাইছি আপনার থেকে। এই যে ধরুন ক্র্যাশ ল্যান্ডিং, যেটা গতবার আমাদের বিক্রমের সাথে হলো, চায়নার ল্যান্ডারের সঙ্গে হলো, এটাকে কি এই যে আমরা দেখলাম দেখানো হচ্ছিল গতকাল যে এই ভেলোসিটিতে নামছে, ক্রমাগত তার ভেলোসিটি কমছে, আমি জাস্ট বুঝতে চাইছি যেভাবে আমরা দেখি যে অ্যাটমসফিয়ারের ভেতরে গিয়ে যে প্লেন থেকে মানুষ প্যারাশুট জাম্প করছে, এই ধরনের কি কোনো প্রযুক্তি আগামী দিনে আসতে পারে যে একেবারে শেষ জায়গায় গিয়ে যাতে তীরে এসে করে আনো? দেখুন, এখানে একটা জিনিস বুঝতে হবে, প্যারাশুটটা তখনই কাজ করবে, একটা বেসিক ফিজিক্স, যখন আপনার বায়ুমণ্ডল রয়েছে। সুতরাং সেখানে চাঁদে যেহেতু প্রায়, তাহলে সেটা মঙ্গলের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, করা যেতে পারে, কিন্তু চাঁদের ক্ষেত্রে নয়। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু প্যারাশুট নেই, আমি মডেলটি দেখানোর চেষ্টা করব। একেবারে রাকেশ হাতে ঠিক ওই মডেলটি রয়েছে, কিন্তু তার একটা বিক্রম ল্যান্ডারের একটা মিনিয়েচার ভার্সন। তো এটা কিন্তু যখন চাঁদের চারিপাশে ঘুরছে, তখন কিন্তু একটা হরিজন্টাল এইভাবে তার মোশনটা রয়েছে, এবং তার মোশনটা রয়েছে 1.68 কিলোমিটার পার সেকেন্ড এই রেঞ্জে রয়েছে। সেখান থেকে এর ভেলোসিটি নিয়ে আনতে হবে 1 মিটার পার সেকেন্ডে। আর একটা জিনিস রয়েছে, তার ডিরেকশনটা চেঞ্জ করতে হবে, এই হরিজন্টাল ডিরেকশনটা থেকে তাকে এই ভার্টিক্যাল ডিসেন্টটা নিতে হবে। এই প্রত্যেকটা স্টেপই কিন্তু ক্রুশিয়াল। তারপরেই যদি সে সাকসেসফুলি ল্যান্ড করে, তারপর আমাদের এই ছোট্ট প্রজ্ঞান রোভারের মডেল রয়েছে, সেই প্রজ্ঞান রোভারটি ভেতর থেকে বেরিয়ে আসবে। তাহলে যেটা বুঝতে পারছি আমরা, যে বিভিন্ন আগের যে আমাদের চন্দ্রযান 2 এর ফেলিয়ারটা, তার থেকে কিন্তু আমরা শিক্ষা নিয়েছি, এবং 2019 থেকে 2023 এই যে দীর্ঘ সময়টা, ইসরো কিন্তু সিমুলেশন করে মুনের একটা রেপ্লিকা সারফেস তৈরি করেছে, করে তার উপর বারবার ল্যান্ডারে সেই অবতরণ করিয়ে সেই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে সাকসেসফুল হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ভেলোসিটি মিটার রাখা রয়েছে, অল্টিমিটার রাখা রয়েছে অল্টিটিউড মাপার জন্য। ভেলোসিটি মিটার দুটোই, একটা হচ্ছে কিনা যেটা ভার্টিক্যাল ভেলোসিটি মাপবে, আর একটা হরিজন্টাল ভেলোসিটি মাপবে। ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম রয়েছে, যার মধ্যে নাকি জাইরোস্কোপ আর অ্যাক্সিলোমিটার দিয়ে কোনো রেফারেন্স ফ্রেম ছাড়াই সে তার ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনে চেঞ্জের জিনিসটা বুঝতে পারবে। তার মধ্যে রয়েছে হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স সিস্টেম। তো ইসরোর কাছে এই মিশনটা পুরো ফেল প্রুফ ছিল, এইভাবে যে প্ল্যান এ যদি কাজ না করে প্ল্যান বি রয়েছে, প্ল্যান বি যদি কাজ না করে প্ল্যান সি রয়েছে। আমি রাকেশ আপনার সাথে আপনার কাছ থেকে আরো একটা জিনিস জানতে চাইবো। আপনি বিআইটিএম এর মতো একটি সংস্থার সঙ্গে যুক্ত, কলকাতার অন্যতম একটা বলা যেতে পারে আমরা যাকে নিয়ে গর্ব করতে পারি সেই সংস্থা। এই যে কালকের ঘটনাটা আমরা দেখলাম আজকেই আমাদের বিভিন্ন জেলার থেকে, এবং তারা দেখা যাচ্ছে সাধারণ সরকারি স্কুলে পড়েছে, তারপরে যাদবপুর বা এই ধরনের কোনো ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছে, তার বড় বড় সংস্থায় গেছে, কিন্তু খুব ছোট নিচু স্কুল থেকে, মানে যেগুলোকে আমরা পাত্তা দিই না, সরকারি স্কুল, প্রায় 25 জনের মতো আমি দেখতে পাচ্ছি, প্রাথমিক একটা হিসাব এসছে, হয়তো সেটা বেশিও হতে পারে, যে এরা এই প্রজেক্টটার সঙ্গে, শুধু ইসরোতে হয়তো আরো বেশি বাংলার ছেলেপুলে কাজ করে, এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত ছিল। এই যে সাফল্য, এই কালকের যে সাফল্য, এইটা আগামী দিনে এখানকার ছেলে মেয়েদের আরো কতটা উৎসাহিত করতে পারে বলে আপনার প্রাথমিকভাবে মনে হচ্ছেন, যে এই ফিল্ডের দিকে আসার ক্ষেত্রে, মহাকাশ বিজ্ঞান চর্চার দিকে? সেটা আমি দেখেছি, কালকে আমাদের অনুষ্ঠান রাখা হয়েছে, শুধু কালকেই নয়, 14 জুলাই যখন এটা উৎক্ষেপণ হয় সেদিনও আমাদের অনুষ্ঠান ছিল। একটা ছোট্ট মজার কথা উল্লেখ করি, যে আমরা
বুঝতে পারছিলাম যে বৃষ্টি আসবে কি বৃষ্টি আসবে না। সুতরাং আমাদের কাছে দুটো অপশানই ছিল। লার্জ স্ক্রিনিংয়ের ব্যবস্থা ছিল খোলা মাঠে, সেখানে কিন্তু সবাই জড়ো হয়ে বসেছিলেন, সবাই তার মধ্যে স্টুডেন্ট ছিলেন, জেনারেল ভিজিটার ছিল, এবং স্টুডেন্টের মধ্যে সারাদিনই আমাদের প্রোগ্রাম প্রায় চলেছে। লাস্টে জায়ান্ট স্ক্রিনে এটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা রয়েছে। তো স্টুডেন্টের মধ্যে যে কৌতূহল, জানার চেষ্টা, এবং তাদের মধ্যে শুধু এটা দেখেছি যে 14ই জুলাইয়ের পর আমাদের অ্যাস্ট্রোনমি ক্লাবে যখন আমরা এই মডেলটা তৈরি করি আমরা এবং এর অ্যাসেম্বলি করি, যে দুটো সলিড বুস্টার রয়েছে, মাঝখানে লিকুইড ফুয়েল রয়েছে, উপরে ক্রায়োজেনিক ফুয়েলটা রয়েছে, তার উপরে রয়েছে আমাদের যে পেলোড সেইটি, তখন তাদের মধ্যে একটা উৎসাহ কাজ করে। তারা ইভেন আমাদের ইনোভেশন হাবের স্টুডেন্ট যারা আমি ইনচার্জ রয়েছে, অ্যাস্ট্রোনমি ক্লাবের ইনচার্জ রয়েছে, তাদের স্টুডেন্টরাও বলতে শুরু করে দেখি এগুলো দেখে যে স্যার আমরাও কি এরকম বানাতে পারবো না, কি করতে হবে স্যার আমাদেরকে এরকম বানাতে গেলে, আমাদের কি এই ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এই যে সবসময় শুনতে থাকি সেটা থেকে বেরিয়ে এসে কিছুটা মৌলিক গবেষণার দিকে যেতে হবে। তো তাদের মধ্যে কিন্তু অবশ্যই এইগুলো কৌতূহল তৈরি করার চেষ্টা করেছে এবং সেটা সাকসেসফুলি করেছে, এবং তাদের প্রশ্নগুলো এবং তাদের রিয়াকশন দেখে সেটা আমরা বুঝতে পারি। এখন আমাদের দায়িত্ব হবে তাদের সঠিক গাইডেন্স দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এবং এই স্কুলগুলো কিন্তু আমি বলছি এর মধ্যে যেরকম বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, বেঙ্গলি মিডিয়াম স্কুলও রয়েছে, একদম গভর্নমেন্ট স্কুলও রয়েছে, এবং তারাও কিন্তু এই স্বপ্ন দেখছে, তারাও কিন্তু এর মাধ্যমে এই জিনিসগুলো করতে বদ্ধপরিকর। অধ্যাপক পাল, আপনি বিজ্ঞানের মানুষ, অধ্যাপক মানুষ, আপনার হয়তো এটা বিষয় নয় আপনাকে যেটা আমি প্রশ্ন করতে চাইছি, কিন্তু আপনিও বারবার করে কোল্ড ওয়ারের কথা বলছেন, এবং কোল্ড ওয়ারের ইতিহাসের সঙ্গে এই মহাকাশ বিজ্ঞান বা অন্যান্য অনেক কিছু, এই অ্যাটমিক টেস্ট, ভারতের ওপর নিষেধাজ্ঞা, তার সত্ত্বেও ভারতের টেস্টে যাওয়া, এর বিভিন্ন জিনিস জড়িত। তো কোল্ড ওয়ারের সময় মানে পার্টির এই আমেরিকা আর রাশিয়া, তার মধ্যেই ব্যাপারটা চলছিল। দিনকে দিন কিন্তু এই রেস, যেটা সায়েন্সের একটা রেস, যে রেসের মধ্যে এই অ্যাটমিক বা মহাকাশ বিজ্ঞান, তার সঙ্গে একটা রাজনীতিরও সম্পর্ক আছে, আপনিও ভালো করে জানেন। এখানে কিন্তু প্লেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে। আজকে আর শুধুমাত্র আমেরিকা নেই, রাশিয়া নেই, বা ইউরোপের জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স নেই, তার মধ্যে চীন ঢুকে পড়েছে, জাপান ঢুকে পড়েছে, ইউএই চলে এসছে, ভারত চলে এসছে, ভারতও কালকে পৌঁছে গেল চাঁদে। এইটা বিজ্ঞানীরা তো, আপনারা বিজ্ঞানের মানুষ, আপনারা বিজ্ঞান নিয়ে ভাববেন, বিজ্ঞানের কাজ করবেন, কিন্তু এই রেসটা কি আবারও পৃথিবীর যে রাজনৈতিক চিত্রটা, যেটা আমরা 8-এর দশকে দেখে এসেছি, তারপরে একটা চেঞ্জ চলছে ক্রমাগত, এইটা আরও কতটা জটিল আকার ধারণ করতে পারে এই মহাকাশ রেস বা বিজ্ঞানের আবিষ্কারের রেস? দেখুন, আমি কিন্তু কোল্ড ওয়ারের শুরুটা 80-র দশক বলবো না। আপনার হয়তো স্মরণ থাকতে পারে 1967 সালে যে আরব ইসরায়েল, আমি 80s ভুল বলেছি, 60s থেকে, সেই সময় থেকেই কিন্তু প্রথম আমরা দেখতে পারি যে এই যে পৃথিবীর মধ্যে যেন বিভিন্ন কিছু দেশের বা কিছু দেশের একটা সমষ্টির, তাদের মধ্যে যেন একটা বিভাজন তৈরি হতে শুরু করে, এবং সেটা প্রায় যুদ্ধের আকার নেয়। যদিও 1967 সালে একটি অদ্ভুত ঘটনা ঘটে, একটি মেজর সোলার স্টর্ম হয়, এবং তখন আমেরিকার বেশ কিছু তাদের ধরুন ডিফেন্সের যে রেডার, অন্যান্য যন্ত্রপাতি, সেগুলো ওই সোলার স্টর্মের সময় যেটা হিউজ অ্যামাউন্ট অফ একটা মানে রেডিও এমিশন হয়, তাতে যেন তাদের সেই সিগন্যালগুলো, তাদের সেই যন্ত্রগুলো জ্যামড হয়ে যায় কিছুক্ষণের জন্য, মানে কয়েক ঘন্টার জন্য। তারা কিন্তু সেটাকে তখন ইন্টারপ্রিট করেছিলেন যে হয়তো এটা কোনো মানে অন্য কোনো দেশ থেকে এইভাবে তাদের হয়তো এন্টায়ার সিস্টেমটাকে ডিসেবল করে দেওয়ার চেষ্টা করছে। তাদের সেই মানে যুদ্ধ বিমান কিন্তু একেবারে তারা রেডি করে রেখেছিলেন একটা সময়, যদিও পরবর্তীকালে সেটা মানে কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারেন, এবং সেটা আমি বলবো যে মানে অত্যন্ত মঙ্গল, যে না হলে কিন্তু হয়তো ইতিহাস অন্যরকমভাবে একটা হতে পারত 1967 সালে। এরপরে 1970-এর থেকেই ইউএসএ কিন্তু এই যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস, আজকাল আমাদের অনেকের ফোনের মধ্যে, অনেকের ঘড়িতে, স্মার্ট ওয়াচগুলোতে সেই জিপিএস এনেবলড, সেটা ইউএসএ তারা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স তারা তৈরি করে, এবং 1980 সাল থেকে সেটা শুরু হয়। এর সঙ্গে সঙ্গে কিন্তু রাশিয়া, মানে তখন অবিভক্ত ইউএসএসআর, তারা কিন্তু গ্লোনাস বলে তাদের একটি প্যারালাল
এই রকম গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম তৈরি করে। তারপর 1988-89 সালে যখন ইউএসএসআর মানে ডিসইন্টিগ্রেট করে যায়, তখন ওই গ্লোনাসের এন্টায়ার মিশনটা বেশ কিছুটা পেছিয়ে পড়ে এবং তখন বোঝা যায় যে কোল্ড ওয়ার ব্যাপারটা হয়তো আর বেশি দিন এইভাবে চলবে না, যার ফলে 1990 দশকের শুরুর দিকে আমেরিকান প্রেসিডেন্ট, তখন যিনি আমেরিকান প্রেসিডেন্ট, তিনি ঘোষণা করেন যে জিপিএস সিগন্যাল এখন থেকে কিন্তু সাধারণ যারা মানে সম্ভবত জর্জ বুশ নাগরিক, সিনিয়র। হ্যাঁ, যারা সাধারণ নাগরিক সিভিলিয়ান, তারাও এই জিপিএস সিগন্যাল পাবে, যদিও তার অ্যাকিউরেসি অনেকটা কম হবে সিভিলিয়ানদের জন্য। মিলিটারি ইউজার যারা, তাদের অনেক হাই একটা প্রিসিশন। Okay. এর মধ্যে এই কার্গিল যুদ্ধের সময় কিন্তু ভারত মানে হয়তো আনউইলিংভাবেই এই একটা মানে স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম তৈরি করার একটা ইনডাইরেক্ট মোটিভেশন পায়, কারণ সেই 2001-2 সালে ওই সময়তে কিন্তু এই আফগানিস্তান বা নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স যেগুলো, সেখানের কিছু হাই রিজলিউশন ম্যাপ আমাদের ইন্ডিয়ান ডিফেন্স চেয়েছিল, সেটা কিন্তু জিপিএস থেকে তারা পায়নি। তখনই আমরা কিন্তু 2003 সাল থেকে ভারত উদ্যোগ নেয় যে ইন্ডিয়ান রিজিয়নাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম IRNSS এটা তৈরি করা, যেটি 2016 সালে গিয়ে এটা কমপ্লিট হয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এইটার নাম দেন সিস্টেমটা ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। হয়তো নাবিক শব্দটির সঙ্গে এর একটা মিল আছে। বিলের তার ফলে ভারতও কিন্তু মানে ইনডাইরেক্টলি এই একটা স্পেস রেসের মধ্যে ঢুকে পড়ে এবং গত কয়েক বছরে আপনি ইসরো ট্র্যাক রেকর্ড যদি দেখেন, সেখানে দেখবেন বহু দেশ কিন্তু ইসরোর লঞ্চ ভেহিকল, সেটা জিএসএলভি হতে পারে, সেটাকে তারা ব্যবহার করছে। উই আর নাও আ স্ট্রং প্লেয়ার ইন দিস একদম, রেস। একদম। আমার তো মনে হয় এই যে বিজ্ঞান, বিশেষ করে ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, সেটার সঙ্গে এই যে রাজনীতি বা দৌড়, দেশের লড়াই, এটা সেই ম্যানহাটন প্রজেক্ট থেকেই শুরু হয়ে গেছে। আর বিজ্ঞানের মতো কিছু বিজ্ঞান নিয়ে চর্চা করছেন সেটা নেই, তার সঙ্গে রাজনীতি, সমাজনীতি সমস্ত কিছু যুক্ত হয়ে গেছে। আমার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একদম আর সময় নেই। আমি কৌস্তববাবুর কাছে যাব, একটা শেষ প্রশ্ন আপনাকে। কৌস্তববাবু, এই সাফল্য ইসরোর, এটা আগামী দিনের যে প্রজেক্টগুলো ইসরোর রয়েছে, যেমন ভেনাসের কথা অধ্যাপক পল বলছিলেন, বা মঙ্গলযান যেটা অলরেডি আমরা স্টার্ট করেছি, এবং আদিত্যযান বলে যেটা তারা সূর্যর এক্সপ্লোরেশনের ক্ষেত্রে একটা ভাবছে, এইগুলোকে কতটা স্পিড আপ করবে, কতটা তারা আত্মপ্রত্যয়ী হয়ে উঠবেন এই প্রজেক্টগুলোর দিকে? এটা ভীষণভাবে আত্মপ্রত্যয়ী হয়ে উঠবে, কারণ একটা মাইলস্টোন অ্যাচিভ করলে তবেই লোকে পরবর্তী মাইলস্টোনে একেবারে। যায়। সুতরাং একটা সেটব্যাক আসলে তখন সেটা সব কিছুকেই আটকে দেয়। এই যে সফলতাটা এলো, এতে যে পরিমাণ মানে উৎসাহিত হলো, যে টেকনোলজিগুলোকে আমরা টেস্ট করলাম সেগুলোকে আরেকবার আরো শক্তিশালী করে আমরা মানে করতে এই পারবো। আদিত্যযানের যে প্রস্তুতি কাজ ইসরোতে চলছে, তার ছবি এখন নিউজ টাইমের পর্দাতে আমরা দেখতে একদম, পাচ্ছি। যদিও সেটার পার্সপেক্টিভটা আলাদা, আলাদা। ওটা সূর্যে হবে, কিন্তু স্টিল আর সায়েন্টিস্টদের বা ইঞ্জিনিয়ারদের একটা মরাল বুস্টিং লাগে। Yes. সেটাও বড় কথা, তারাও তো মানুষ। এই যে সারা দেশ তাদের বন্দনা করছে, হাততালি দিচ্ছে, এটা তাদের কিন্তু মরাল বুস্টিংয়ের জন্য একটা বিরাট ব্যাপার। তাছাড়া যে ব্যাপারটা কাজ করছে, যে এই সাইকোলজিক্যাল বুস্টিং এগুলো ছাড়াও দেখুন রাজনীতির কথাটা তুলেছিলেন, সেটাও এখানেও এসে যাচ্ছে, কারণ আলটিমেটলি টাকাটা কিন্তু আসছে রাজনীতির হাত ধরে, এটার মধ্যে তো ভুল নয়। একেবারে। এগুলো তো বিনা পয়সায় হচ্ছে না, এর জন্য ফান্ডিং হচ্ছে, গভর্নমেন্ট ফান্ডিং। সুতরাং গভর্নমেন্টও যদি দেখে এতে সাকসেস আসছে, গভর্নমেন্টও কিন্তু আরও বেশি ফান্ড রিলিজ করবে, কারণ সাকসেস না আসলে কিন্তু গভর্নমেন্ট ফান্ড রিলিজ করবে না। আফটারঅল এগুলো সব ট্যাক্স পেয়ার্স মানি। যদি একেবারে। সফলতা না হয় তাহলে কিন্তু ক্রিটিসিজম উঠবে। একেবারে। এটা খালি ভারত বলে না, আমেরিকাতেও উঠে। একেবারেই। সুতরাং সেদিক থেকে গভর্নমেন্টেও তো একটা জায়গা চাই, যে আমি যে আরও বেশি ফান্ড করব বা যা কিছু করব, তার জন্য আমার সাকসেস লাগবে। সুতরাং এই চন্দ্রযান 3 এর সাকসেসটা মানে পুরো সিস্টেমটাকে ভীষণভাবে সফলতার দিকে আরও ঠেলে দেবে। একেবারেই। আজকের পোস্টেরিটে আর আমার কাছে একদম সময় নেই। আমার সঙ্গে যে মাস্টারমশাইরা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন, যার থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম, এবং আগামী দিনে এই ধরনের আলোচনা করলে ব্যক্তিগতভাবে আমরা দর্শকরা আমরা অনেক কিছু জানতে পারি। কারণ বিজ্ঞান এখন কিন্তু আমাদের, যেমন আমাদের এই মাস্টারমশাইরা অধ্যাপকরা বলছিলেন যে জিপিএস সিস্টেমের ব্যাখ্যা দিচ্ছিলেন, আগে জিপিএস সিস্টেম আমরা কে জানতাম, এখন আমরা প্রতিনিয়ত জিপিএস সিস্টেম ইউজ করছি। আমাদের জীবন আরও বেশি করে বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আর তার কারণ ওই যে নীল আর্মস্ট্রং
20 জুলাই যখন তিনি গিয়েছিলেন সেই 6-এর দশকের চাঁদে, সেইখানে নেমে তিনি একটি কথাই বলেছিলেন যে মানুষের একটি ছোট্ট পদক্ষেপ, আ স্মল স্টেপ ফর আ ম্যান, আ বিগ লিপ ফর ম্যানকাইন্ড, মনুষ্য সভ্যতার জন্য একটা বড় উলম্ফন, একটা ছোট্ট স্টেপ একটা মানুষ গিয়ে ফেললো চাঁদে একটা পা, কিন্তু মানুষের সভ্যতাটা সেটা যেন সেই লং জাম্প দেওয়ার মতো অনেক ফুট অনেক কিলোমিটার লাফ দিয়ে এগিয়ে গেল। কালকের এই যে বিক্রম, যে বিক্রমের নাম দেওয়া হয়েছে বিক্রম সারাভাইয়ের নামে, যিনি আমাদের এই স্বপ্ন দেখতে চাঁদ ছোঁয়ার যে সাহস সেটা দেখতে শিখিয়েছিলেন, ইসরোকে চলার পথ দেখিয়েছিলেন, সেই বিক্রমের নামেই, বিক্রম সারাভাইয়ের নামেই ল্যান্ডারটার নাম রাখা হয়েছিল বিক্রম। সেই বিক্রমের চাঁদের মাটি স্পর্শ করাটা কিন্তু ভারতকে উঠতে শেখাবে আগামী দিনে বলে মতামত কিন্তু সকলেই দিচ্ছেন, যে ভারত আরও বেশি করে সে উঠতে শিখবে, আরও স্বপ্নের উড়ান ভরতে শিখবে, কারণ বিক্রম ঠিকমতোভাবে চাঁদের মাটি ছুঁতে পেরেছিল গতকাল 23শে আগস্ট 2023, যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এদেশের ইতিহাসে তো বটেই, গোটা পৃথিবীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন হিসাবে পালিত হবে। আজকে পোস্ট এডিট এই পর্যন্তই। আমি সকলকে, যারা অতিথি হিসেবে ছিলেন, আমি সকলকে ধন্যবাদ জানাবো। পোস্ট এডিট এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।